আপনি এই দুর্ঘটনাটিকে ঠিক কিভাবে দেখেন? এটা তো অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। বাংলাদেশের ইতিহাসে তো নয়, এমনকি আমাদের মানে এই অঞ্চলে পাকিস্তানি আমল থেকে যখন যদি ধরি, এত বড় বিমান দুর্ঘটনা হয়নি। এবং দুর্ঘটনার সবথেকে ট্র্যাজিক পার্ট হচ্ছে যে আকাশে যে ছিল সে তো একজন, কিন্তু যারা গ্রাউন্ডে ছিল, গ্রাউন্ডে এবং সব থেকে মানে আমাদেরই বাচ্চা কাচ্চারা তারা এটা স্বীকার হলো এবং ভীষণভাবে, একজন দুজন নয়, ইতিমধ্যে প্রায় 30-40 জন, আবার আরো হয়তো বাড়বে, তারা এটাতে এফেক্টেড হয়েছে। যে অ্যাক্সিডেন্ট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট, বাট দেন আমরা এয়ারফোর্সেও বলি অ্যাক্সিডেন্ট ইজ কজড, ইট জাস্ট ডাজন্ট হ্যাপেন। হঠাৎ করে হয় না, অ্যাক্সিডেন্ট ইজ কজড। কোনো একটা কারণে, এক বা একাধিক কারণ হতে পারে এবং একাধিক ব্যক্তির ইয়েতে এই অ্যাক্সিডেন্টটা হয়, এবং সেটা আমরা তো তদন্ত করবই। এবং প্রত্যেকটা বিমান বাহিনীর প্রত্যেকটা ঘটনা আমাদের একটা অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন বোর্ড আছে, যে আকাশে হোক গ্রাউন্ডে হোক। আমরা যে রুমে বিমানটা পড়ছে সেই রুমে দ্বিতীয় ছিল, তার উপরে দুইতলা ভবন ছিল, একতলায় সম্পূর্ণ 30 জন ডেড, তার উপরেও 30 জন ডেড। এইখানে আমরা দেখছি যে 60 জন সাথে সাথে ডেড, ওদেরকে আমরা কোনোভাবে বাঁচাতে পারি নাই। আগুনে তারা আমাদের চোখের সামনে পুড়ে যাচ্ছে, আমার কাছে সে তথ্য আছে। তারপর যে পাশের রুম, ওই রুমে আগুনে দগ্ধ হয় প্রায় 60 জন, উপরের রুমে প্রায় 60 জন, 120 জন প্রায় ওইখানে খুব গুরুতর অবস্থায় দগ্ধ হয়। এই দগ্ধ হওয়ার কারণে ওদেরকে সেনাবাহিনী প্রায় 40টার মতো বডি হেলিকপ্টারের মাধ্যমে হসপিটাল পাঠানো হয়েছে, যারা সম্পূর্ণ ডেড হয়ে গেছে ওইখানেই। ওদের মানে ওইখানেই ডেড, এবং 20 জনের মতো বডি চিহ্নিতই করা যায়নি ওদের যে বডি। তার সাথে আমাদের এক মিস, মাহারিন মিস, উনিও মারা গেছে 20 জন স্টুডেন্টকে, পাশের রুমের 20 জন স্টুডেন্টকে বাঁচিয়ে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোট এই 2 রুমের মোট মারা গেছে প্রায় 60 জন, এটাই আমাদের তথ্য। কিন্তু আমরা যে মিডিয়াতে দেখতে পাচ্ছি 19 জন, এটা সম্পূর্ণ ভুল তথ্য। আপনার কাছে কি মনে হয় যে অভিভাবকরা দুর্ঘটনার পর যে তথ্য পাওয়ার কথা ছিল তারা সেই তথ্য আসলে পাননি, যে কারণে আরো বেশি সংকট তৈরি হয়েছে? অর্থাৎ উদ্ধার অভিযান ঠিক মতো আমরা পরিচালনা করতে পেরেছি কিনা, আপনার মূল্যায়ন? আচ্ছা, আমি যেটা বলবো যে এই ধরনের ইয়েতে একটা সেন্ট্রাল কন্ট্রোল রুম নিশ্চয়ই খোলা হয়েছে বা উচিত। এবং যে কোনো, যেহেতু এটা স্কুলে হয়েছে, এটা কোনো বাজার না, স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং 2-1টা গার্জিয়ান এটা এফেক্টেড হয়েছে, তো সেটার তো তালিকা স্কুলের আছে। আপনার কাছে কি মনে হয় যে সরকার এখানে তথ্য গোপন করছে? যেমন আরশাদ আহমেদ বলছেন যে শতাধিক মারা গেছে, সবাই বলছে সরকার লাশ লুকাচ্ছে কেন? সরকার কি আসলে লাশ লুকায়? আচ্ছা বলেন, সরকার লুকায় কি লাভ? এইটা তো সরকার, এই অ্যাক্সিডেন্ট যদি হয়ে থাকে, এই অ্যাক্সিডেন্টের জন্য যদি ব্লেম আসে, তো বিমান বাহিনীর উপরে আসবে, আমাদের সিভিল এভিয়েশনের উপরে আসবে। সরকারের এখানে আপনাদের কেন, বা স্কুল কর্তৃপক্ষের উপরে আসতে পারে যদি স্কুল কর্তৃপক্ষের কোনো নেগলিজেন্স থাকে। কিন্তু এত যদি লুকাতো, তাহলে সেই যার বাচ্চা মিসিং এবং যার তারা কোথায় লুকায় আছে, তারা কেন লুকাবে? তারা তো এখন এগিয়ে আসবে যে আমার বাচ্চার, আমি ক্লাস 7-এ পড়তো বা ক্লাস 6-এ পড়তো, সেই বাচ্চা গেছে, সেই বাচ্চা কোথায়? এই বিমানটি ত্রুটিপূর্ণ ছিল, তো এই ত্রুটিপূর্ণ বিমানটি নিয়ে প্রশিক্ষণ বিমানের জন্য রাজধানী ঢাকা শহরে এমন জায়গা দিয়ে উড়াতে হলো কেন? এটির আসলে ব্যাখ্যাটি আপনার কাছে কি? আচ্ছা, এই F7 বিমান প্রোডাকশন বন্ধ হয়েছে 2016 কি 17, আপনি যে 2000 কথা বললেন না, ইজ নট কারেক্ট। 2016 কি 17 সালে প্রোডাকশন বন্ধ হয়েছে। অর্থাৎ যে একটা এয়ারক্রাফটের লাইফ সাইকেল থাকে 30 ইয়ার্স পর্যন্ত, 30 বছর, 25 থেকে 30 বছর। যদি মার্কিন বা ব্রিটিশ প্লেন হয় সেটা আরো বেশি, বিকজ তাদের মেটালার্জি আরো অনেক উন্নত। 30-40 বছর পর্যন্ত ফ্লাইং ইজ নট এ প্রবলেম। আচ্ছা, তাহলে 2016 আমাদের যে প্লেনটা ক্র্যাশ করেছে, আমি ভুল বলেছি, 2000 সালে চীনে আর ব্যবহৃত হয় না, না মানে যেই দেশটি সেটি উৎপাদন করেছে। মেইনটেনেন্সটা হয়েছে কিনা, আমি যতদূর জানি যে বিমান বাহিনীর
আমাদের যে টেকনিশিয়ান এবং টেকনিক্যাল অফিসার যারা আছেন তারা অত্যন্ত সচেষ্ট এবং হাইলি ট্রেন্ড দেশে এবং বিদেশে। এবং আমরা আমাদের এয়ারক্রাফটকে যতক্ষণ পর্যন্ত কমপ্লিট চেক না করে আমরা এই এয়ারক্রাফটটাকে আমরা অপারেশনের জন্য দিব না। ইনস্ট্রাক্টর তাকে গ্রাউন্ডে তাকে কিছু এয়ারক্রাফট সম্বন্ধে তার ক্লাস হয়, তারপরে সিমুলেটরে সে করে প্র্যাকটিস করে, তারপরে এয়ারক্রাফটে আসে। এয়ারক্রাফটে এসে সে প্রথমে গ্রাউন্ডে ট্যাক্সি করে, করার পরে সে ফ্লাই করে দুই একটা শর্টের করে যখন ইনস্ট্রাক্টর স্যাটিসফাইড হয়, ইয়েস হি ক্যান গো অ্যালোন, দেন হি গোজ অন এ ওই এয়ারক্রাফট। ইনস্ট্রাক্টর নেমে যায় ওই এয়ারক্রাফটটা নিয়ে, সে এটা হলো তার ফার্স্ট সোলো। এবং আনফর্চুনেটলি দিস ইজ দ্য ফার্স্ট টাইম এটা ঘটেছে। আমরা তো এই 2020 সালে এয়ারপোর্ট চালু হয়, তখন থেকে কিন্তু বিমান বাহিনী এখানে অপারেট করছে, এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম এই 45 বছরের মধ্যে যে এবার ওই ফার্স্ট সোলোতে এই অ্যাক্সিডেন্টটা ঘটলো, এবং ঘটলো কি দুর্ভাগ্যজনকভাবে টেক অফের কিছুক্ষণের মধ্যে। 80 সাল থেকে চলছে, আপনি কিছু আগে মেইনটেনেন্সের কথা বলছিলেন, তো 80 সালে ঢাকা শহরের জনসংখ্যা এবং 80 সালের সেই মানে ক্যাপিটাল উত্তরার ডেমোগ্রাফি, সেখানের যেই ম্যাপ নিয়ে আপনারা এই বিমান বাহিনীর এখানের যাত্রা শুরু করেছিলেন, এখন সেখানে ঘনবসতি, এখানের জনসংখ্যা বেড়েছে, তো এই জায়গাগুলোতে স্কুল করার অনুমতি কে দিল? স্কুল করানোর পারমিশন তো বিমান বাহিনীও দেয়নি। এটা এখানে হচ্ছে ল্যান্ডিং এন্ড টেক অফের আশেপাশের কত কিলোমিটার জায়গা আপনাকে রেখে একটি বিমানবন্দর পরিচালনা করতে হবে, তাহলে এই জিনিসগুলো মানা হয়েছে কিনা? মানা যদি না হয় তাহলে বিমান বাহিনীর এই এয়ারপোর্ট এখান থেকে সরানো হচ্ছে না কেন? আচ্ছা, তাহলে আজকে যে 3 দিন হয়ে গেল, সরকারের উচিত ছিল, আমি তো এখন সরকারেও নেই, বিমান বাহিনীতেও নেই, সরকারের উচিত ছিল বা অন্তত আমাদের মিডিয়ার উচিত ছিল ওই প্রিন্সিপালকে জিজ্ঞেস করা, অথবা ওই বোর্ডের যে চেয়ারম্যান আছেন, ট্রাস্টি বোর্ড, ওদের যে পরিচালনা বোর্ড, বলে ভাই আপনাদের পারমিশনটা দেখান তো। কয়েকদিন ধরে আপনারা জানেন যে মাইলস্টোন স্কুল ট্র্যাজেডির এই নির্মম দুর্ঘটনার পর পুরো দেশ শোকাহত এবং রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, এবং আমরাও এই অনুষ্ঠানের মাধ্যমে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই, শ্রদ্ধা জানাই। জাতির এই ক্রান্তি লগ্নে আমরাও ভারাক্রান্ত। তবে আমরা চাই এই ঘটনাটির সুষ্ঠু তদন্ত হোক, এবং এই ঘটনার কোথাও কোনো গাফিলতি রয়েছে কিনা সেটিও রাষ্ট্রযন্ত্র একটি জবাবদিহিতার মধ্যে আসুক। এ কারণেই আমরা জনাব ইশফাক চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি এই বিষয়ে আমাদের নিশ্চয়ই তার বিশ্লেষণ তুলে ধরবেন। জনাব চৌধুরী, আপনি এই দুর্ঘটনাটিকে ঠিক কিভাবে দেখেন? এটা তো অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা, বাংলাদেশের ইতিহাসে তো নয়, এমনকি আমাদের মানে এই অঞ্চলে পাকিস্তানি আমল থেকে যখন যদি ধরি, এত বড় বিমান দুর্ঘটনা হয়নি। এবং দুর্ঘটনার সবথেকে ট্র্যাজিক পার্ট হচ্ছে যে আকাশে যে ছিল সে তো একজন, কিন্তু যারা গ্রাউন্ডে ছিল, গ্রাউন্ডে এবং সব থেকে মানে আমাদেরই বাচ্চা কাচ্চারা তারা এটা শিকার হলো, এবং ভীষণভাবে, একজন দুজন নয়, ইতিমধ্যে প্রায় 30-40 জন, আবার আরো হয়তো বাড়বে, তারা এটাতে এফেক্টেড হয়েছে। এবং আপনারা জানেন যে স্কুলটার উপরে ভেঙে পড়েছে আমাদের বিমান বাহিনীর বিমান, এবং সেজন্য আমি বিমান বাহিনীর একজন প্রাক্তন সদস্য হিসেবে অত্যন্ত গভীরভাবে মর্মাহত, এবং আমি সর্ট অফ মনে করি যে বিমান বাহিনীর প্রতিটি সদস্য আজকে ভীষণভাবে এটাতে ভেঙে পড়েছেন, ইন দ্য সেন্স দ্যাট এই জন্য আমরা কখনোই প্রস্তুত ছিলাম না। আমাদের প্রাইমারি ডিউটি হচ্ছে দেশের প্রত্যেকটা নাগরিককে প্রোটেকশন দেওয়া, সেখানে আমাদের এই ইনোসেন্ট বাচ্চাগুলো অ্যাক্সিডেন্ট, আমাদের দ্বারা হয়তো অ্যাক্সিডেন্টটা হলো। তো এটা নিয়ে অবশ্য অনেক কথা বলা হয়েছে, আমি বিভিন্ন চ্যানেলে বলেছি যে অ্যাক্সিডেন্ট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট, বাট দেন আমরা এয়ারফোর্সেও বলি অ্যাক্সিডেন্ট ইজ কজড, ইট জাস্ট ডাজন্ট হ্যাপেন। হঠাৎ করে হয় না, অ্যাক্সিডেন্ট ইজ কজড, কোনো একটা কারণে, এক বা একাধিক কারণ হতে পারে, এবং একাধিক ব্যক্তির ইয়েতে এই অ্যাক্সিডেন্টটা হয়।
এবং সেটা আমরা তো তদন্ত করবই। এবং প্রত্যেকটা বিমান বাহিনীর প্রত্যেকটা ঘটনা আমাদের একটা অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন বোর্ড আছে, যে আকাশে হোক, গ্রাউন্ডে হোক, এমনকি আপনার মোটর গাড়ি বা কোনো একটা অ্যাক্সিডেন্ট যদি হয় সেগুলো আমরা ইনভেস্টিগেট করে আমরা খুঁজতে চেষ্টা করি যে কেন এটা হয়েছিল এবং ভবিষ্যতে এটার জন্য দায়ী কারা, এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে। তো আমরা জনাব ইলাহি, আমরা প্রধান উপদেষ্টা দপ্তর থেকে যে তথ্যটি দেয়া হয়েছে, আসলে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান দুর্ঘটনায় বিভিন্ন হাসপাতালে আহত ও নিহতের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। যে নিহতের তালিকা নিয়ে আসলে সংকট তৈরি হয়েছে, অর্থাৎ সন্দেহ তৈরি হয়েছে জনমনে। অনেক অভিভাবক তার সন্তানদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। অনেক অভিভাবক তাদের এই তালিকাটি সরকার প্রকাশ করছে না বলে অভিযোগ করছেন। তো আমরা সেই তালিকাটি পেয়েছি সম্প্রতি। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে, অর্থাৎ সেখানে ৪৪ জনকে ভর্তি করা হয়েছিল এবং সেখানে মারা গেছেন ১১ জন। সিএমএইচে ২১ জনকে ভর্তি করার পর ১৫ জনের প্রাণহানি ঘটেছে। কুয়েত বাংলাদেশ ফ্রেন্ডশিপ গভর্নমেন্ট হসপিটালে ১ জন ভর্তি করা হয়েছে, সেখানে কোনো মানে এক্সপায়ার্ড বা ক্যাজুয়ালিটি নেই। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হসপিটালে ১ জন ভর্তি করা হয়েছে, সেখানেও কোনো ক্যাজুয়ালিটি নাই। ঢাকা মেডিকেল কলেজে ১ জনকে ভর্তি করা, সেখানে ১ জন মারা গেছেন। এবং লুবনা জেনারেল হসপিটালে আননোন। মোট ৬৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে ২৯ জন মোট প্রাণহানির ঘটনা ঘটেছে বলে আমরা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানলাম। কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের তথ্য পাচ্ছি। আপনাকে একটু আমি একটা ভিডিও শেয়ার করতে চাই, এই ভিডিওটি দেখিয়ে আপনার বিশ্লেষণ শুনবো। আপনি নিশ্চয়ই স্ক্রিনে এটি দেখতে পাচ্ছেন। আর আমরা যে রুমে বিমানটা পড়ছে সেই রুমে ৩ জন ছাত্র ছিল, আর উপরে ২ তলা ভবন ছিল। তো একতলায় সম্পূর্ণ ৩০ জন ডেড, আর উপরেও ৩০ জন ডেড। এইখানে আমরা দেখছি যে ৬০ জন সাথে সাথে ডেড, ওদেরকে আমরা কোনোভাবে বাঁচাতে পারি নাই। আগুনে তারা আমাদের চোখের সামনে পুড়ে যাচ্ছে, আমার কাছে সেই তথ্য আছে। তারপর যে পাশের রুম, ওই রুমে আগুনে দগ্ধ হয় প্রায় ৬০ জন, উপরের রুমে প্রায় ৬০ জন, ১২০ জন প্রায় ওইখানেই খুব গুরুতর অবস্থায় দগ্ধ হয়। এই দগ্ধ হওয়ার কারণে ওদেরকে সেনাবাহিনী প্রায় ৪০টার মতো বডি হেলিকপ্টারের মাধ্যমে হসপিটাল পাঠানো হয়েছে, যারা সম্পূর্ণ ডেড হয়ে গেছে ওইখানেই। ওদের মানে ওইখানেই ডেড, এবং ২০ জনের মতো বডি চিহ্নিতই করা যায়নি ওদের যে বডি। তার সাথে আমাদের এক মিস, মাহারিন মিস, উনিও মারা গেছে ২০ জন স্টুডেন্টকে, পাশের রুমের ২০ জন স্টুডেন্টকে বাঁচিয়ে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোট এই ২ রুমের মোট মারা গেছে প্রায় ৬০ জন, এটাই আমাদের তথ্য। কিন্তু আমরা যে মিডিয়াতে দেখতে পাচ্ছি ১৯ জন, এটা সম্পূর্ণ ভুল তথ্য। এই তথ্য আপনারা বিশ্বাস করবেন না। এই তথ্যের এই ৬০ জন যে মারা গেছে ডেড স্পট, এর তথ্য, এর বিচার আমরা সরকারের কাছে চাই। হ্যালো, জি, আপনি কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমি তো তার প্রথম দিন যেহেতু প্রত্যক্ষ সম্পূর্ণ দেশে বিদেশে পাবলিশ হবে, কিন্তু এই জিনিসটা যখন ৩ দিন ৪ দিন পর কেউ মারা যাবে, অনেকের তথ্য জানবে না যে ওই মারা গেছে, যার কারণে সেনাবাহিনী বা সরকারের ওপর চাপ যাবে না, যার কারণে তারা এই তথ্যটা পাশ করতে চাচ্ছে না। এবং আজকে আর কালকে রাত মিলিয়ে প্রায় ২০ জন এমনি মারা গেছে, মানে ৮০ জন, এটা সম্পূর্ণ কানা হয়ে আমরা বলতে পারি যে মারা গেছে। আপনি যে ৬০ জনের কথা বলছেন যে মারা গেছে, আপনি কিভাবে নিশ্চিত হতে পেরেছেন যে সেখানে ৬০ জনের মৃত ছিল? এটাই একটা প্রশ্ন। এর কারণ হচ্ছে যে আমাদের মাইলস্টোনের একটা নীতি হচ্ছে যে ১০০% উপস্থিতি থাকতে হইবে, এবং উপস্থিতি ছিল। যে ২ রুমে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে, যে ২ রুমে স্টুডেন্ট ছিল ৬০ জন, যাদের একজনে ফেরত আসেনি, আমাদের চোখের সামনে তারা পুরে ছাই হয়ে গেছে, একজনও বাঁচেনি। তো আপনি এখন বলেন যে কয়জন, ৩০ জন করে ৬০ জন, এটা কি মিথ্যা নাকি সত্য? আমরা এটি যদিও আমরা ভেরিফাই করতে পারি নাই, এটি মাইলস্টোন স্কুলের একজন শিক্ষার্থী এবং প্রত্যক্ষদর্শীর বয়ান, তিনি সেই স্কুলের ছাত্র। তো এটি অবশ্যই ভেরিফাই করা হয়নি, বাংলাদেশ প্রতিদিন এই ভিডিওটি করেছে। আপনার কাছে কি মনে হয় যে অভিভাবকরা দুর্ঘটনার পর যে তথ্য পাওয়ার কথা ছিল,
তারা সেই তথ্য আসলে পাননি, যে কারণে আরো বেশি সংকট তৈরি হয়েছে, অর্থাৎ উদ্ধার অভিযান ঠিক মতো আমরা পরিচালনা করতে পেরেছি কিনা, আপনার মূল্যায়ন? আচ্ছা, আমি যেটা বলবো যে এই ধরনের ইয়েতে একটা সেন্ট্রাল কন্ট্রোল রুম নিশ্চয়ই খোলা হয়েছে বা উচিত, এবং যে কোনো, যেহেতু এটা স্কুলে হয়েছে, এটা কোনো বাজার না, স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং দু একটা গার্জিয়ান এটা এফেক্টেড হয়েছে, তো সেটার তো তালিকা স্কুলের আছে, স্কুলের কম্পিউটারে হোক, স্কুলের হার্ড কপি হোক, তারা তো সেই প্যারেন্টসরা প্রথমে, যে বাচ্চা যদি কারো মিসিং গিয়ে থাকে, প্যারেন্টসরা নালিশটা দিবে যে আমার বাচ্চা স্কুলে গিয়েছিল, সে এখনো ফিরে আসেনি, অর্থাৎ সে হয় মৃত না হয় নিখোঁজ। তো সেইটা ক্যালকুলেট করতে তো ওই আবার সেই ছাত্রর কাছ থেকে তো স্টেটমেন্ট নেওয়ার দরকার নেই, স্কুলের প্রিন্সিপাল আছে, স্কুলের টিচার আছে, তাদের দায়িত্ব আছে, ভাইস প্রিন্সিপাল আছে, বোর্ড, একটা বোর্ড আছে। বোর্ড কোথায়? আজ পর্যন্ত কোনো চ্যানেলে আমি নিজে, এই যে 24 ঘন্টা ধরে চলছে, আজ পর্যন্ত কোনো প্রিন্সিপালকে কে বা বোর্ডের চেয়ারম্যান কে বা ভাইস প্রিন্সিপালকে, তাদেরকে তো আমরা কোনো দেখলাম না। ওয়াই ডোন্ট দে কাম আপ এন্ড সে এই ক্লাসের এতজন, এই ক্লাসে, এবং প্যারেন্টসরাও তো, তারা তো অর্গানাইজ হবে। এই ধরনের জাস্ট একটা ছাত্রের স্টেটমেন্টকে নিয়ে ন্যাশনালি পাবলিশ করা, আমি মনে করি এটা একদম অযৌক্তিক, এবং এগুলো ছড়ানো হচ্ছে ইউটিউবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে অন্তত এইসব ব্যাপারে সামরিক বাহিনী এবং বিমান বাহিনী সহ আমি বলবো যে উই আর ভেরি পার্টিকুলার অ্যাবাউট দিস থিংস, কারণ এখানে তো লুকানোর কোনো লাভ তো নাই এখানে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যে বলা হয়েছে, মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহতে তালিকা প্রস্তুত করতে স্কুল কর্তৃপক্ষের কমিটি গঠন করা হয়েছে, এবং 23 জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দিয়াবাড়ি স্থায়ী ক্যাম্পাসে বিদ্যালয় ভবনে আকস্মিক বিমান বাহিনীর বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় হতাহতের প্রকৃত সংখ্যা নির্ণয় করে ঠিকানা সহ তালিকা প্রস্তুত করতে একটি কমিটি গঠন করেছে স্কুল কর্তৃপক্ষ। আপনি কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে? হ্যাঁ, আমি এইমাত্র জানলাম এগুলো আমি বিশ্বাস করি যে, এবং এই কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। এছাড়া সদস্য হিসাবে আছেন জনাব মোহাম্মদ মাসুদুল আলম উপাধ্যক্ষ প্রশাসন, মিসেস খাদিজা আক্তার প্রধান শিক্ষিকা, মিসেস লুৎফুন্নেসা লোপাকে কোঅর্ডিনেটর করা হয়েছে, এবং এখানে টেলিফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা কোনো নিখোঁজের তথ্যের প্রয়োজন হলে দিয়াবাড়ি ক্যাম্পাসের কন্ট্রোল রুমে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। যেটি আপনি বলছিলেন যে একটি কন্ট্রোল রুমে সেখানে যোগাযোগ, আমি এটা আগে শুনি নাই, বাট এটা তো দিস ইজ দ্য রাইট স্টেপ। ইউ সি, সবাইকে সবকিছুতে, এই যে আমরা যে, এটাও এক ধরনের মব সাইকোলজি, আমি দেখে ফেলেছি, আমি জানিয়ে ফেলেছি, এটা সব নিয়ে ইয়ে করেছে, এরকম ভাবে উত্তেজিত করার ইয়ে নয়। উই হ্যাভ টু সিট ডাউন। এটা একটা প্রপার স্কুল, এবং এর কোনো ইয়ে নয়, সেখানে দে হ্যাভ টু হ্যাভ দিস রেজিস্টার্স, এবং সব থেকে ইম্পর্টেন্ট, যদি একটা বাচ্চা মিসিং হয়ে থাকে, তার প্যারেন্টসই তো ইয়ে করবে, এগিয়ে আসবে যে দেখেন আমার বাচ্চা তোমার ক্লাস স্কুলে ছিল, স্কুলের এই নম্বর সেকশনে ছিল, ইয়ে ছিল। তো আমার মনে হয় উই শুড অ্যালাউ ইয়ে থিংস টু। আপনার কাছে কি মনে হয় যে সরকার এখানে তথ্য গোপন করছে? যেমন আরশাদ আহমেদ বলছেন যে শতাধিক মারা গেছে, সবাই বলছে, সরকার লাশ লুকাচ্ছে কেন? সরকার কি আসলে লাশ লুকায়? আচ্ছা বলেন, সরকার লুকায় কি লাভ হবে? এইটা তো সরকার, এই অ্যাক্সিডেন্ট যদি হয়ে থাকে, এই অ্যাক্সিডেন্টের জন্য যদি ব্লেম আসে, তো বিমান বাহিনীর উপরে আসবে, আমাদের সিভিল এভিয়েশনের উপরে আসবে। সরকারের এখানে আপনাদের কেন, বা স্কুল কর্তৃপক্ষের উপরে আসতে পারে যদি স্কুল কর্তৃপক্ষের কোনো নেগলিজেন্স থাকে, কিন্তু এবং এই এত যদি লুকাতো, তাহলে সেই যার বাচ্চা মিসিং এবং যার ইয়ে, তারা কোথায় লুকায় আছে? তারা কেন লুকাবে? তারা তো এখন এগিয়ে আসবে যে আমার বাচ্চার, আমি ক্লাস 7-এ পড়তো বা ক্লাস 6-এ পড়তো, সেই বাচ্চা গেছে, সেই বাচ্চা কোথায়? তার লিস্ট তো এখানেও নাই, সে বাসায় আসে নাই। আপনি আমি ধন্যবাদ। এটি নিশ্চয়ই সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা জবাব দেবেন। আদৌ লাশ লুকানো হয়েছে কিনা নিশ্চয়ই এটি তদন্ত করে বের করা হবে। অভিভাবকরা নিশ্চয়ই তার সন্তানদের তালিকা স্কুলে দেবেন, এবং যদি কোনো বাচ্চা হারিয়ে যেয়ে থাকে বা এখনো মিসিং থাকে, নিশ্চয়ই কন্ট্রোল রুমের মাধ্যমে এটি জানা যাবে। কিন্তু আমরা আরেকটি বিষয়ে, আপনি যেহেতু নিরাপত্তা বিশ্লেষক, বিমান বাহিনীর F-7 এই বিমানটি চীনের তৈরি।
2000 সালের পর এই বিমানটি আর তেমন ব্যবহৃত হয় না আন্তর্জাতিক অঙ্গনে। আপনি একজন বিশেষজ্ঞ এই বিষয়ে, বিমান বাহিনীর একজন সাবেক কর্মকর্তা। এই বিমানটি আ ত্রুটিপূর্ণ ছিল। তো এই ত্রুটিপূর্ণ বিমানটি নিয়ে প্রশিক্ষণ বিমানের জন্য রাজধানী ঢাকা শহরে এমন জায়গা দিয়ে উড়াতে হলো কেন? এটির আসলে ব্যাখ্যাটি আপনার কাছে কি? আচ্ছা, এই মিগ F7 বিমান প্রোডাকশন বন্ধ হয়েছে 2016 কি 17। আপনি যে 2000 কথা বললেন না, ইজ নট কারেক্ট। 2016 কি 17 সালে প্রোডাকশন বন্ধ হয়েছে। অর্থাৎ যে একটা এয়ারক্রাফটের লাইফ সাইকেল থাকে 30 ইয়ার্স পর্যন্ত, 30 বছর, 25 থেকে 30 বছর। যদি মার্কিন বা ব্রিটিশ প্লেন হয় সেটা আরো বেশি, বিকজ তাদের মেটালার্জি আরো অনেক উন্নত। 30-40 বছর পর্যন্ত ফ্লাইং ইজ নট এ প্রবলেম। আচ্ছা, তাহলে 2016 আমাদের যে প্লেনটা ক্র্যাশ করেছে, আমি ভুল বলেছি। 2000 সালে চীনে আর ব্যবহৃত হয় না। না, মানে যেই দেশটি সেটি উৎপাদন করেছে। হ্যাঁ, চীনেও ব্যবহৃত হয়। আমাদের পাইলটরা এরপরে গিয়ে ওখানে ট্রেনিং করেছে। এটা ইট ইজ নট ফ্যাক্ট। 2016 হয়তো 2010-12, কারণ চীন তো এগিয়ে যাচ্ছে। তো ফ্যাক্টরি প্রোডাকশন হয়েছে 2016 পর্যন্ত। অর্থাৎ 2016 আমরা যে প্লেনটা ক্র্যাশ করেছে, আমি আবার বলছি, আমি যতদূর জেনেছি সেটা 2013 সালের কেনা। 2013 সালে যদি কেনা হয়ে থাকে, ওই প্লেনটা এখন 2025, অর্থাৎ about 13 বছরের, 12 বা 13 বছরের পুরানো, উইচ ইজ নাথিং। যে একটা এয়ারক্রাফটের এইজের জন্য এটা কোনো ব্যাপারই না। এখন কথা হচ্ছে যে মেইনটেনেন্সটা হয়েছে কিনা। আমি যতদূর জানি যে বিমান বাহিনীর আমাদের যে টেকনিশিয়ান এবং টেকনিক্যাল অফিসার যারা আছেন, তারা অত্যন্ত সচেষ্ট এবং হাইলি ট্রেন্ড দেশে এবং বিদেশে। এবং আমরা আমাদের এয়ারক্রাফটকে যতক্ষণ পর্যন্ত কমপ্লিট চেক না করে আমরা এই এয়ারক্রাফটটাকে আমরা অপারেশনের জন্য দিব না। যখন একটা এয়ারক্রাফট সকালে অপারেশনের জন্য আসে, তখন সেটা আবার ওই যিনি ফ্লাই করবেন তিনিও এটাকে চেক করেন। সব স্যাটিসফাইড হলে ইঞ্জিন স্টার্ট হয়ে উনি এই এয়ারক্রাফটটা গ্রহণ করে রানওয়েতে যান, সেখানে ফুল পাওয়ার দিয়ে আবার চেক করেন, সবকিছু হলে টেক অফ করেন। টেক অফ করার পরেও পৃথিবীতে এটাই হলো শব্দ, সেটা কমার্শিয়াল ফ্লাইট হোক বা বাংলাদেশ এয়ারফোর্সের প্লেন হোক বা পাকিস্তান এয়ারফোর্সের প্লেন হোক বা ইন্ডিয়ান এয়ারফোর্সের প্লেন হোক, সিস্টেম একই। এখন টেক অফ করার পরে অ্যাক্সিডেন্ট হতে পারে, ফ্লাইং এর যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হতে পারে এবং ল্যান্ডিং এর সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। এবং আমি বলি এটা স্ট্যাটিস্টিক্যালি প্রুভেন যে এয়ারক্রাফট টেক অফের প্রথম কয়েক মিনিট এবং ল্যান্ডিং এর আগে কয়েক মিনিট, এইটা হচ্ছে যে পৃথিবীতে যত অ্যাক্সিডেন্ট হয়, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রই হোক, আপনার গ্রেট ব্রিটেনে, আপনি এখন ব্রিটেনে আছেন, সেখানেও দেখেন এই পিরিয়ডটা খুবই ভালনারেবল এবং ভেরি কশাস। অনেক কিছু আছে এর মধ্যে, টেকনোলজি আছে, এখানে হতে পারে। এই এয়ারক্রাফটটা যেটা বললাম যে 12-13 বছরের পুরনো, কিন্তু এটা ফ্লাই করেছে, ইনস্ট্রাক্টর ছিল। ইনস্ট্রাক্টর ওই যে একটা বারবার বলা হচ্ছে যে সোলো ফ্লাইট, ইয়েস সোলো ফ্লাইট। সে তো এটা তার প্রথম বিমানে চড়ার অভিজ্ঞতা নয়। একটা প্রায় 150 ঘন্টা সে একাডেমিতে ফ্লাইং করে প্রথমে সে ওইটা প্রপেলার এয়ারক্রাফটে করে, তারপরে জেট এয়ারক্রাফটে আসে, প্রাইমারি জেট, তারপরে সে চিটাগাঙ্গে যায়, অ্যাডভান্স জেট এয়ারক্রাফট ফ্লাই করে। যখন সবগুলোতে খুব ভালো রেজাল্ট করে, তখনই আমাদের ফাইটার স্কোয়াড্রনে তার পোস্টিং হয়। এখানে ফাইটার স্কোয়াড্রনে আসার পরে আবার সে ওই এয়ারক্রাফটের উপরে এই F7 এর ট্রেনের ভার্সন আছে FT7, ওটা মানে একই এয়ারক্রাফট কিন্তু দুইটা সিট, সামনে একজন পিছনে একজন। ইনস্ট্রাক্টর তাকে গ্রাউন্ডে তাকে কিছু এয়ারক্রাফট সম্বন্ধে তার ক্লাস হয়, তারপরে সিমুলেটরে সে করে প্র্যাকটিস করে, তারপরে এয়ারক্রাফটে এসে সে প্রথমে গ্রাউন্ডে ট্যাক্সি করার পরে সে ফ্লাই করে 2-1টা শর্টের করে যখন ইনস্ট্রাক্টর স্যাটিসফাইড হয়, ইয়েস হি ক্যান গো অ্যালোন, দেন হি গোজ অন ওই এয়ারক্রাফট। ইনস্ট্রাক্টর নেমে যায়, ওই এয়ারক্রাফটটা নিয়ে সে এটা হলো তার ফার্স্ট সোলো। এবং আনফর্চুনেটলি দিস ইজ দ্য ফার্স্ট টাইম
এটা ঘটেছে। আমরা তো এই 2020 সালে এয়ারপোর্ট চালু হয়, তখন থেকে কিন্তু বিমান বাহিনী এখানে অপারেট করছে, এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম এই 45 বছরের মধ্যে যে এবার ওই ফার্স্ট সোলোতে এই অ্যাক্সিডেন্টটা ঘটলো, এবং ঘটলো কি দুর্ভাগ্যজনকভাবে টেক অফের কিছুক্ষণের মধ্যে। মনে করেন এটা যদি সে যদি আপনার সময় পেত, সে তো চলে। আমাদের বারবার বলা হচ্ছে ট্রেনিং এ কেন হলো, এটা ট্রেনিং ছিল না। এয়ারক্রাফট, আমাদের যে ট্রেনিং এরিয়া সেটা হচ্ছে শহর থেকে অনেক দূরে, আমাদের শ্রীপুর, গাজীপুর, ঘাটাইল যে এলাকা আছে, জেনারেলি একটু কম বসতিপূর্ণ, আমাদের বন জঙ্গল আছে ওখানে, ওখানে ফ্লাইং হয়, নানা ধরনের এক্সারসাইজ হয়, ওখানে আমাদের ফায়ারিং রেঞ্জ আছে, আকাশ থেকে আমাদের ফায়ারিং হয়, রকেটিং হয়, বম্বিং হয়, এগুলো ওইসব এলাকায় হয়, আপনারা দেখেনও না, জানেনও না। কিন্তু টেক অফ এন্ড ল্যান্ডিং তো আমাদের ওই এলাকার উপর দিয়েই করতে হবে। এই এয়ারফিল্ডটা যখন প্রথম চালু হয় 1980 সালে, তখন থেকে তো দিন রাত এয়ারক্রাফট চলছে, এবং প্রত্যেকটা যেটা বললাম যে ল্যান্ডিং এবং জনাব টেক অফ। ইশফাক চৌধুরী, 80 সাল থেকে চলছে, আপনি কিছু আগে মেনটেনেন্সের কথা বলছিলেন, তো 80 সালে ঢাকা শহরের জনসংখ্যা এবং 80 সালের সেই মানে ক্যাপিটাল উত্তরার ডেমোগ্রাফি, সেখানের যেই ম্যাপ নিয়ে আপনারা এই বিমান বাহিনীর এখানের যাত্রা শুরু করেছিলেন, এখন সেখানে ঘনবসতি, এখানের জনসংখ্যা বেড়েছে, তো এই জায়গাগুলোতে স্কুল করার অনুমতি কে দিল? স্কুল করানোর পারমিশন তো আর বিমান বাহিনীও দেয়নি। এটা এখানে হচ্ছে ল্যান্ডিং এন্ড টেক অফ এর আশেপাশের কত কিলোমিটার জায়গা আপনাকে রেখে একটি বিমানবন্দর পরিচালনা করতে হবে, তাহলে এই জিনিসগুলো মানা হয়েছে কিনা? মানা যদি না হয়, তাহলে বিমান বাহিনীর এই এয়ারপোর্ট এখান থেকে সরানো হচ্ছে না কেন? আচ্ছা, তাহলে আজকে যে 3 দিন হয়ে গেল, সরকারের উচিত ছিল, আমি তো আর এখন সরকারেও নেই, বিমান বাহিনীতেও নেই, সরকারের উচিত ছিল, বা অন্তত আমাদের মিডিয়ার উচিত ছিল, ওই প্রিন্সিপালকে জিজ্ঞেস করা, অথবা ওই বোর্ডের যে চেয়ারম্যান আছেন, ট্রাস্টি বোর্ড, ওদের যে পরিচালনার বোর্ড, বলে ভাই আপনাদের পারমিশনটা দেখান তো, এখানে যে স্কুলটা করেছেন, এবং এই স্কুলটা আপনি যদি গুগলে গিয়ে দেখেন, আপনার জাস্ট রানওয়ের সাথে মানে একদম স্ট্রেট অ্যাবাউট 4-5 কিলোমিটার দূরে, একদম ডাইনেও না বাঁয়েও না, রানওয়ের সেন্ট্রাল লাইন থেকে সোজা। তাহলে এইটা এবং এখনো আপনাদের ওই অনেক ভিডিও বেরোচ্ছে যে ওই ক্যামেরার ছবি তুলতেছে, ওই সময় একই সময় হয়তো একটা বোয়িং ল্যান্ড করতেছে, কি একটা -8 ল্যান্ড করছে, কি একটা এমিরেটস এর প্লেন ল্যান্ড করছে, বা টেক অফও করছে। যখন যদি রানওয়ে চেঞ্জ হয় ওই স্কুলটার উপর দিয়ে সারাদিন, এবং ছাত্ররা বলেছে যে আমরা ক্লাস করতে পারি না, ওখানে আবার হোস্টেলও আছে, ওরা বলছে আমরা ঘুমাতে পারি না আওয়াজের চোটে। কিন্তু স্কুল বানালো কেন ওখানে, এবং পারমিশন কে দিল ওখানে? এবং আপনি অবাক হয়ে যাচ্ছেন, আজ ইন্টারনেটে একটা ছবি ঘুরছে যে 2000 বেশি পুরানো না, 2005 সালে কি অবস্থা ছিল, আর 2025-এ এসে কি অবস্থা হয়েছে। 2005-এ এটা কমপ্লিট জলাভূমি ছিল, কিন্তু এটা আমাদের রাজুক এটা ফিল আপ করছে। আমরা আমাদেরই চাপে, আমরা প্লট চাই, সবাই ঢাকায় প্লট চায়, তো রাজুকের উত্তরার ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 3 করতে 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 এখন এসে মিরপুরের সাথে মিলে গেছে, ফিজিক্যালি মিলে গেছে, এবং আপনার মেট্রো রেল তো ওখান থেকে এসে সোজা, এখন রাস্তাও স্ট্রেট হয়ে গেছে সোজা। আপনি না, এখন আপনি একদম ঘর থেকে বের হয়ে বিমানে এয়ারপোর্টে উঠতে চান, এখন আপনার বিমানবন্দর হইতে হবে একদম আপনার ঘরের পা ফেলার জায়গার মধ্যে, এবং আপনি হ্যাঁ, এবং আপনি দেখুন লন্ডনের হিথ্রো বিমানবন্দর হচ্ছে শহর থেকে 16 কিলোমিটার দূরে, আপনি গেটউইক বিমানবন্দর হচ্ছে 38 কিলোমিটার দূরে, এবং এর আশেপাশে একদম খালি জায়গা, এবং আমাদের পাশের ব্যাংককে যান, এখানে কুয়ালালামপুরে যান, মাইল যাবে, কিন্তু বাংলাদেশ তো এত ঘন বসতি, আপনি কি করবেন? এখন আমাদের বিমান বাহিনী থেকেও বারবার প্রপোজাল দেওয়া হয়েছিল, সিভিল এভিয়েশন থেকেও, যে আমরা একটা
এইখানে আর ইনভেস্ট না করে, আমরা একটা অল্টারনেট এয়ারফিল্ড করার জন্য আমরা অনেকবার, আমি তখন সার্ভিসে ছিলাম ঢাকার হয় উত্তরে শ্রীপুর এলাকা, এখনো রিলেটিভলি জায়গা আছে, আর বেশি হয়েছিল আমাদের ঠিক নদীর ওপারে শ্রীনগর বিক্রমপুর যে এলাকা, ওখানে একটা আড়িয়াল বিল বলে একটা জায়গা আছে, ওখানে একদম জলাভূমি এবং বাজে বাজে কোনো জনবসতি নেই। বাংলাদেশে জমি অ্যাকোয়ার করতে গেলে সব থেকে প্রবলেম হয় জনবসতি, কেউ যেতে চায় না। কিন্তু সেখানেও কিছু দূর আগানোর পরে যখন সার্ভে টার্ভে হয়ে গেল, তো তখন ওখানে কিছু লোক দাঁড়িয়ে গেল, অপোজ করলো, পুলিশ গেল, গোলাগুলি হলো, 2 জন মারা গেল, ব্যাস সরকার বললো দরকার নেই আর এইটাতেই খরচ করো। এইখানে দেখেন আমরা টার্মিনাল, নতুন আধুনিক টার্মিনাল করছি, করছি, কিন্তু শহর তো চারিদিকে ঘেরাও। এবং আপনি হিথ্রোতে দেখেন, হিথ্রোতে তো 3টা কি 4টা রানওয়ে ক্রিস ক্রসিং, ওকে, গ্যাটউইকেও এরকম। একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে কমসে কম আপনার 2টা রানওয়ে লাগবে। আমাদের এখানে কোনো রানওয়ে নেই, এমনকি প্যারালাল ট্যাক্সি ট্র্যাকও খুব চিকন। তো এখন এখানে আপনি একটা এয়ারক্রাফট যদি আপনি রানওয়ের উপরে যদি জাস্ট হালকা টায়ার বাস্ট হয়ে যায়, অন্য এয়ারক্রাফট ল্যান্ড করতে পারবে না, সে তাকে যেতে হবে চিটাগাং, অথবা সে যদি সার্কিটে থাকে চিটাগাং যাবে বা সিলেট যাবে বা কলকাতায় গিয়ে ল্যান্ড করতে হবে। তো এটা তো হয় না।